বাংলাদেশকে জামাত ইসলামের মতো একটা দলকে সামনে আনা হবে, সামনে এনে ওই দলকে দিয়ে কিছু এক্সট্রিম কাজকর্ম করাবে। দল করবে না, দলের কর্মীরা করবে। দলকে জামাত ইসলামের টপ লেভেল তারা তো বুঝবে না, তারা তাদের দলের মধ্যে কিছু ইনফিলট্রেট করবে, কিছু অরিজিনাল জঙ্গি ইনফিলট্রেট করবে। এখানে শেখ হাসিনাকে ভারত কখনোই বাংলাদেশে পাঠাবে না, এক কথায় আমি আসি, পাঠাবে না। এখন না, এখন কথা হচ্ছে, কিন্তু আমি যেহেতু এটা বলেছেন, আমি পাশাপাশি এখানে আজকে একটা জরিপের ফলাফল আপনি দেখেছেন কিনা জানি না, ভারতীয়রাও কিন্তু বাংলাদেশ ভারতে শেখ হাসিনাকে রাখা হোক বা রাখুক এটা চায় না, এরকম একটা আছে। জাস্ট আপনি বলার জন্য উত্তরটার মধ্যে অনেকগুলো ফ্যাক্টর উজ্জ আছে, মানে এক কথায় উত্তর, আবার এক কথায় এটা উত্তরও না, মানে এটার মধ্যে অনেকগুলো ফ্যাক্টর আছে আপনার, মানে এটা ইনকমপ্লিট একটা তো এখানে বিষয় হচ্ছে কি যে কেন ছাড়বে না, কেনটার উত্তরের মধ্যে অনেকগুলো বিষয় আসবে। কারণ হচ্ছে শেখ হাসিনা ভারতকে নিয়ে কিন্তু একটা মন্তব্য করেছিলেন যে আমি ভারতকে যা দিয়েছি সারা জীবনে ভুলবে না। তার মানে বুঝতে পারতেছেন যে বাংলাদেশের পররাষ্ট্র নীতি, আমাদের পররাষ্ট্র নীতিতে কত বড় ভুল ছিল, এবং আমরা আমাদের বিশ্বস্ত বন্ধু, আমরা দেশের বিশ্বস্ত বন্ধু পাইনি। আর ভারত কিন্তু বিশ্বস্ত বন্ধু দেশও পেয়েছে এবং দেশের রাষ্ট্রপ্রধানও পেয়েছে। আমরা বিশ্বস্ত, আমরা এত বছর স্বাধীনতার এত বছর হয়েছে, বাংলাদেশের একটা বিশ্বস্ত বন্ধু রাষ্ট্র নেই। ইমাজিন করে দেখেন, একটা বিশ্বস্ত বন্ধু রাষ্ট্র, মানে তার প্রতিবেশী রাষ্ট্র হিসেবে মায়ানমার বলেন বাংলাদেশে বিশ্বস্ত না, পুরোপুরি না, ভারত না, চায়না না। তাহলে বাংলাদেশ সারা জীবনে এই গত 50 থেকে 55 বছরে কি অর্জন করলো? তো আমরা কেন এটা আমরা বিশ্বস্ত বন্ধু পাইনি? কারণ বাংলাদেশে দেখেন ফরেন পলিসিতে একটা আছে, যেটা যে আমরা যেটা সবসময় বলে থাকি যে ফ্রেন্ডস টু অল, ম্যালিস টু নান। একটা অবাস্তব, অপ্রাসঙ্গিক একটা ভুল নীতি আমরা মেনে চলছি অনেক দিন ধরে। মানে আমরা কারোর শত্রু না, এবং মানে সবার বন্ধু, কারোর শত্রু না। আপনি একটা রাষ্ট্র যখন, মানে রাষ্ট্রনীতি নিয়ে যারা পড়াশোনা করে আপনারা জানেন যে মানে একটা রাষ্ট্র যখন, মানে একটা রাষ্ট্রকে যদি আপনি একটা স্টেটকে যদি একটা ইন্ডিভিজুয়ালের সাথে কম্পেয়ার করেন, স্টেটের 4টা বৈশিষ্ট্য থাকে, তার মধ্যে অন্যতম হচ্ছে পিপল, সভরেন্টি, পিপল, এরকম অনেকগুলো 4টা বৈশিষ্ট্য থাকে একটা স্টেট করতে গেলে। সেই 4টা বৈশিষ্ট্যের মধ্যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে স্টেটের মধ্যে পিপল থাকতে হবে। সেই পিপল কারা? মানুষ হচ্ছে সেলফ ইন্টারেস্ট। আমি একটু ব্যাখ্যা করে বলি বিষয়টা একাডেমিক সেন্স থেকে। মানুষ মাত্র হচ্ছে সেলফ ইন্টারেস্ট, মানে তার নিজের স্বার্থ দেখবে। ঠিক এই যে জনগোষ্ঠী যারা সেলফ ইন্টারেস্ট দেখবে, সেই জনগোষ্ঠী দিয়ে কিন্তু একটা রাষ্ট্র তৈরি, সেই রাষ্ট্রেরও কিন্তু সেলফ ইন্টারেস্ট আগে থাকে। তা আপনার যদি সেলফ ইন্টারেস্ট কথাটা আগে থাকে, সেক্ষেত্রে তো আপনি এই পররাষ্ট্রনীতি ফলো করতে পারেন না যে ফ্রেন্ডস টু অল, ম্যালিস টু নান। আপনার ইন্টারেস্ট যখন বাস্তবায়ন করতে যাবেন, কেউ না কেউ তো আপনার শত্রু হবে। যদি আপনার ইন্টারেস্ট বাস্তবায়ন করতে যান, তাহলে আপনার যখন কেউ আপনার বিপক্ষে যাবে, তারও যদি আপনি বন্ধু বানাতে চান, তাহলে তো আপনি জীবনে কখনোই আপনার রাষ্ট্রের জন্য কিছু অর্জন করতে পারবেন না, যেটা হয়েছে ভারতের ক্ষেত্রে। আমরা এই রং ফরেন পলিসিটা ভারতের ক্ষেত্রে অ্যাপ্লাই করেছি, যে কারণে আমরা কিন্তু আমাদের ন্যাশনাল ইন্টারেস্টকে আমরা অবজ্ঞা করেছি। আমরা খুব কনফিডেন্টলি আমাদের ন্যাশনাল ইন্টারেস্টকে আমরা তাচ্ছিল্য করেছি, বরং আমরা এই রং থিওরি নিয়ে আমরা ভারত তথা বিভিন্ন রাষ্ট্রের প্রতি বিভিন্ন সময় আমরা আমাদের বশ্যতা স্বীকার করেছি। একটা বন্ধু রাষ্ট্র আমরা তৈরি করতে পারিনি এই একই ভুলের কারণে। এখন কথা হচ্ছে যে আমাদের তাহলে বাংলাদেশের কি করণীয় ছিল? বাংলাদেশকে আমি বলছি না যে ভারতের সাথে তুমি শত্রুতা করো, বাট আমাদের উচিত ভারতের সাথে একটা, মানে তুমি আমাকে দিবে, আমি তোমাকে দেব। যেমন তার পরীক্ষিত উদাহরণ হচ্ছে আপনার নেপাল এবং ভুটান। নেপাল, ভুটান তারা শক্ত অবস্থানে, ইভেন মালদ্বীপ, তারা শক্ত অবস্থানে থাকার কারণে কিন্তু ভারত নেগোশিয়েট করতে বাধ্য হয়েছে। একটা কান্ট্রি স্টেটের সাথে কখন নেগোশিয়েট করে? যখন আপনি একটা চ্যালেঞ্জিং মোড়ে যাবেন যে তুমি এটা দিবা, আমি তাহলে তোমাকে এটা দেবো। কিন্তু আপনি ভারতকে কি করেছেন? চাওয়ার আগে সব দিয়েছেন। তিস্তা দিয়ে দিয়েছেন, ফারাক্কা দিয়ে দিয়েছেন। আপনার কাছে যখন যেটা চেয়েছে, আপনার কাছে ট্রানজিট চেয়েছে, ট্রানজিট দিয়ে দিয়েছেন। আপনার কাছে পোর্ট চেয়েছে, পোর্ট দিয়েছেন। হোয়াটএভার, ভারত কখনোই যা চেয়েছে সব দিয়ে দিয়েছে। এ কারণে বাংলাদেশ কখনো নেগোশিয়েটিং ফ্যাক্টরটা তৈরি করতে পারেনি। ভারত যে একটা বাংলাদেশকে বলবে যে তুমি আমাকে এটা দিলে আমি তোমাকে ওটা দেব, এই কথাটা তৈরি করার প্ল্যাটফর্ম বাংলাদেশ তৈরি করতে পারেনি। কারণ শেখ হাসিনার মতো রাষ্ট্রপ্রধানরা যখন ভারত যা
মানে ইচ্ছা পোষণ করেছে, মানে চাওয়ারও প্রয়োজন হয়নি, বরং নিজের থেকে যে তাকে আইডিয়া দিয়েছে যে তোমাকে আমি এটা দিতে চাই, মানে ভারতকে খুশি করতে হবে। ভারত চায়ও নি, এমন কিছু ঘটনা আছে। যেমন বাংলাদেশ শেখ হাসিনা মনে করেছে যে এখন বাংলাদেশ পুরো রয়ের ক্যাপচারে আছে, ভারতের নিয়ন্ত্রণে আছে, তো এখন আমি নেক্সট ক্ষমতা আসতে গেলে আমাকে ভারতকে অনেক কিছু দিতে হবে। সো আমি কি করতে পারি, ভারতের এখন কি দরকার, ট্রানজিট দরকার। ঠিক আছে, আপনার ট্রানজিটটা নিয়ে নেন। ভারত কিন্তু চায়নি, চাওয়ার আগে আইডিয়া দিছে যে আপনার ট্রানজিট নিতে পারেন, বাট খালি আমাকে দেখে রাখবেন। এখন উপরে উপরে উল্টাপাল্টা কিছু এমইউ তৈরি করেছে, যে এমইউ গুলো কোনোটাই ঠিকমতো বাস্তবায়ন হয়নি। আমাদের, আপনি দেখেন আমাদের কিছু মিলিটারি ইকুইপমেন্ট আমরা বাংলাদেশে, আমার বাংলাদেশে অনেক মানুষ জানে না, আমরা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বাংলাদেশে কেন কিনতে পারিনি। জেনারেল আজিজকে অনেক জায়গায় খারাপ বলবো, একটা জায়গায় আমি জেনারেল আজিজকে ভালো বলবো, সেটা কি, জেনারেল আজিজের সময় একমাত্র বাংলাদেশে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়েছে যেটা 120 কিলোমিটার যায়। আপনি এটা খোঁজ নিলে দেখবেন কোন সেনাপ্রধানের সময় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কেনা হয়নি। কেন কেনা হয়নি? এই ভারতের কারণে। কারণ ভারতের কথা হচ্ছে যে তুমি এই ক্ষেপণাস্ত্র কেন কিনবা, আমার কান্ট্রিতে আর যদি যেটা চলে আসবে সেটা কেন কিনবে, এটা তো কোনো কথা হলো না। আপনি ইসরায়েল, ইরান, তারা কি এটা ফলো করে? কোনো জায়গায় কিন্তু এটা করা হয় না। কিন্তু বাংলাদেশ কোনো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কিনবে না কেন? কারণ ভারতের সীমানার মধ্যে যদি ওই গুলি যায় তাহলে কিনতে পারবে না। তখন কি করছে জেনারেল আজিজ, সেই ক্ষেপণাস্ত্রগুলো দূরপাল্লার আর্টিলারি যে গানগুলো, সেই ইয়েগুলো সব আপনার সেট করছে আপনার আমাদের 10 ডিভিশনে, যেটা হচ্ছে রামু। আপনার আমি যেটা বলছি এটাকে ভেরিফাই করতে পারেন, যে 120 কিলোমিটার রেঞ্জের যে অস্ত্রগুলো কেনা হয়েছে সেগুলো হচ্ছে সব রামুতে। ঢাকায়, সাভারে, রংপুর, যশোরে কিন্তু এগুলো রাখতে পারেনি। তার কারণ কি ছিল? ভারতের ডিজায়ার। বাট তারপর আমি জেনারেল আজিজকে ক্রেডিট দেবো যে উনি অন্তত যেমনি হোক কোনোভাবে নেগোশিয়েট করে ভারতকে কোনোভাবে কনভিন্স করে, যাই হোক তিনি অন্তত কিনতে পেরেছেন। তারপর কোনো সেনাপ্রধান এটা করেন। আচ্ছা, এরপরে আরেকটা বিষয় হচ্ছে কি, আপনি দেখেন যে আমাদের দেশে আমরা অন্য কান্ট্রির সাথে সম্পর্ক করার ক্ষেত্রেও ভারতকে আমরা দাবিদারি করছি। যেমন চায়নার সাথে আমরা অনেক কিছু করতে ভয় পাই কেন? ভারত মাইন্ড করবে। আরে বাবা, তুমি চায়নার সাথে, মায়ানমারের সাথে অন্য কান্ট্রির সাথে সম্পর্ক করলেই না ভারত তোমাকে অফার করবে, এই তুমি ওইদিকে যায় না, তোমাকে আমি এটা দেবো। আপনি আপনার বাড়ির দুই পাশে দুইজন প্রতিবেশী আছে, আপনি যখন দক্ষিণ দিকের প্রতিবেশীকে ছেড়ে উত্তর দিকের প্রতিবেশীর কাছে যাবেন, তখন এরা দক্ষিণ দিকের প্রতিবেশী বলবে যে তোমাকে আমি এটা দেবো, তুমি ওই দিকে যাওয়া বন্ধ করো। এখন আপনি যদি আগেই আপনি সবকিছু দেওয়ার আগে, আপনি চাওয়ার আগে দিয়ে দিয়ে থাকেন এবং তার কথা বশ্যতা মেনে নেন, তাহলে তো সে আপনাকে কিছু অফার করতে হবে না, সে খরচ করতে চাইবে না, সে মনে করবে বিনা খরচে সে আমার দ্বারা ম্যানেজড হচ্ছে। আচ্ছা, এবার পলিটিক্যাল আপনার পয়েন্ট অফ ভিউ থেকে আসি। জামাত, আমি আপনার যে নির্বাচন নিয়ে যে কথা বলি, এখানে জামাত নিয়ে একটা কথা বলি। আমার মনে হচ্ছে জামাতকে বর্তমানে বিদেশি গোয়েন্দা সংস্থা তথা বাংলাদেশের, আমি বলবো শত্রু এক কথায়, এরা জামাতকে একভাবে প্রমোট করছে, কিন্তু এটা জামাতকে ধ্বংস করার জন্য, জামাতকে উঠানোর জন্য। জামাত ইসলামীর যারা বিজ্ঞ, ক্রিটিক্যাল অ্যানালাইসিস যারা করতে পারেন, আমি তাদেরকে অনুরোধ করবো যে আমার সিনিয়র নেতা যারা আছে সত্যিকার অর্থে দেশপ্রেমিক, ধার্মিক, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে আপনারা ট্র্যাপে পা দিয়েন না। ধর্মপ্রাণ অনেক মুসলমান আছে যারা ধর্মকর্মে অনেক ভালো, কিন্তু ক্রিটিক্যাল অ্যানালাইসিসটা বুঝেন না বিধায় ভুল বুঝে অনেকে ষড়যন্ত্রের ফাঁদে পা দেন। যেমনটা ইসলামিক আন্দোলন চরমনায় যেভাবে ভারতের ফাঁদে পা দিয়েছে। আমি এটা নিয়ে এখন আলোচনা করব না। আই হ্যাভ সাম এভিডেন্স যে এই চরমনায়, মানে আপনি কি বলতে চাচ্ছেন জামাত ইসলামও ভারতের ফাঁদে পা দিয়েছে এবং ইসলামী আন্দোলন ভারতের ফাঁদে পা? আমি ইসলামিক আন্দোলন নিয়ে কিছু বিষয় আমি জানি, আমি কিছু বিষয় আমি মানে কিরকম, মানে আপনি অভিযোগটা অলরেডি তুলে ধরেছেন, এখন একটা কনফিউশন রয়ে যাচ্ছে, কিরকম যদি একটু ইঙ্গিত দেন। হ্যাঁ, একটু আমি ইসলামিক আন্দোলন নিয়ে বলতে পারবো, তারা ভারতের ফাঁদে পা দিয়ে তারা কি কি ভুল করেছে, এটা বাংলাদেশে সবাই জানে, সো এটা নিয়ে আমি কথা বলে। আচ্ছা আচ্ছা, না এটা কি নতুন কোনো কিছু কি? ইসলাম নিয়ে আমি যেটা বলতে যাচ্ছি, এটা ক্রিটিক্যাল অ্যানালাইসিস থেকে আমি বলছি, এটা আমার কাছে যে এভিডেন্স আছে তা না। অ্যানালাইসিস ক্যান বি রং, বাট আমার যেটা, আমি সেটাকে আপনার আমার যে এম্পেরিক্যাল যে ইয়েগুলো আছে সেটাকে আমি একটা একটা করে উপস্থাপন করতে পারি যে কি কি বিষয়গুলো আমি এখানে তুলতে পারি এখানে। কারণ যেমন আমি উদাহরণ দিই, আপনি খেয়াল করে দেখবেন 32 নম্বরে যখন ইয়া ভাঙা হলো, আপনার শেখ মুজিবের বাড়ি ভাঙা হলো 32 নম্বরে, আপনি খেয়াল করে দেখেন সেখানে কিন্তু কিছু দাড়িওয়ালা লোক, আমি বলছি না তারা জামাতের লোক, কিছু লোক সেখানে কালো পতাকার উপর আরবি লেখা, সাদা পতাকার উপর আবার কালো দাগে আরবি লেখা, প্যালেস্টাইনের ফ্ল্যাগ। আপনি কি মনে করেন জেনুইনলি এখানে জামাতের লোক গিয়েছে বা জেনুইনলি কোনো দলের লোক গিয়েছে?
ইট ক্যান বি স্যাবোটাজ। বাংলাদেশকে জঙ্গি তকমা দেওয়ার জন্য এটা হতে পারে, যেটা বাংলাদেশের আমাদের মুসলমানরা হচ্ছে আবেগে খুব বেশি রকম উদ্বেলিত থাকে। মানে ওই আমি আমার নিজের মাকে দিয়ে বলি, আমার মায়ের কাছে যদি কেউ বলে খালাম্মা আমি নামাজ পড়বো, আমি কয়েকদিন নামাজ পড়তে পারিনি, এটা নেই, সে পারলে তার কাছে যাতে সব দিয়ে দেবে, খালি নামাজ পড়ার কথা বললেই হবে। এরকম আমাদের কোমল হৃদয় আছে, ধর্মের প্রতি দুর্বলতা আছে, কিছু ধর্মের কথা বললে আমরা দুর্বল হয়ে যাই। কিন্তু একটা হিন্দু লোক যদি এখন দাদি টুপি পরে কোরআন শরীফ একটা হাতে নিয়ে যদি এখন আপনার কাছে যে হাত পাতে, আপনি তো বিশ্বাস করবেন, আপনি কি চেক করে দেখবেন যে আসলে মুসলিম কিনা। এবং এই ঘটনাগুলো ঘটছে অনেক জায়গায়। পাকিস্তানে আমি সওয়াত ভ্যালিতে একটা ঘটনা ঘটছে পাকিস্তানে, না সরি এটা কোথায় এক্স্যাক্টলি জায়গাটার নাম মনে নেই। আমি মিশন করার সময় পাকিস্তানের অফিসার নিজে বলছে আমাকে যে তারা এক জঙ্গিকে অ্যারেস্ট করেছিল, ধরেছিল, ধরার পরে তারা চেক করে দেখে, তার কাপড় টাপড় সব খুলে চেক করে দেখে সে একজন আপনার একজন আনকাট হিন্দু। তো এখন বিষয়টা হচ্ছে কি যে আমরা বেশভূষা দেখে, এই যে পিকে সিনেমাটা, এটা অনেক বড় একটা শিক্ষণীয় সিনেমা আমি মনে করি, যে আমরা বেশভূষা দেখেই কিন্তু আমরা একজনকে মুসলিম, একজনকে হিন্দু, একজনকে খ্রিস্টান বানিয়ে দিই, অ্যাকচুয়ালি আমরা চেক করি না। ঠিক তেমনি এই যে 32 নম্বর যে ঘটনা ঘটলো, এই ঘটনাতে সত্যিকার অর্থে কোনো দলের লোক গেছে আমি কিন্তু কনফার্ম না, বাট এটা কিন্তু একটা তকমা, জঙ্গি তকমা লাগানোর একটা তারা সুযোগ পেয়ে যাচ্ছে। ঠিক তেমনি জামাত ইসলামী যেই লাইনে হাঁটছে, এতে অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে তারা তাদের অ্যাকচুয়াল আইডিওলজি থেকে দূরে সরে যাচ্ছে, অথবা তাদের হয় আইডিওলজি পুরো রং, আর যদি আইডিওলজি রাইট হয়ে থাকে তাহলে তারা মিসগাইডেড হচ্ছে। মানে কিভাবে, কোনটার কারণে এটা মনে হচ্ছে, আমি ওই জায়গাটা একটু জানতে চাচ্ছি, ছোট করে। কিছু কিছু কাজকর্ম আছে যে জিনিসগুলো করলে আপনার পক্ষে, বাংলাদেশকে অনেক কান্ট্রি আছে যারা চায় বাংলাদেশকে এক্সট্রিমিজমের আপনার তকমা দিতে চায়, জঙ্গি। আপনি একটা ওই যে ক্রিমিনোলজিতে একটা টার্ম পড়ায়, লেভেলিং থিওরি। লেভেলিং থিওরি মানে হচ্ছে আপনি একটা মানুষকে আপনি একটা তকমা দিয়ে দিলেন যে আমাকে, তো ঠিক তেমনি এই যে জঙ্গি, এটা হচ্ছে একটা ক্রিমিনোলজি, একটা লেভেলিং থিওরির একটা পার্ট। মানে আপনি কাউকে কি লেভেল দিবেন, এই লেভেল করার জন্য আপনাকে ফার্স্টে কিন্তু একটা স্টোরি তৈরি করতে হবে। স্টোরি মেকিং না করে কিন্তু আপনি হুট করে একজনকে একটা লেভেলিং করতে পারেন না, যে অমুকে এইটা অমুক, অমুকে এই। তার কারণ আমরা যারা অ্যামেচার, তারা কিন্তু ধুমধাম করে একজনের নামে একটা কথা বলে ফেলি যেটা গ্রহণযোগ্য না। বাট ইসরায়েলের মতো কিছু কান্ট্রি আছে, বা ভারতের আছে, বা অনেক গোয়েন্দা সংস্থা আছে বিভিন্ন, আমরা এদের সম্পর্কে কম বেশি জানি। তো এরা কিন্তু যখন কোনো কান্ট্রিকে আপনি যখন লেভেলিং থিওরির আন্ডারে ফেলে যে এই কান্ট্রিকে আমরা জঙ্গি তকমা দেবো, তখন তারা স্টোরি মেকিং করে, যেটা আমেরিকার ওয়ার অন টেরর যে টার্মটা তৈরি হয়েছিল, ওয়ার অ্যান্ড টেরর, এইটা একটা লেভেলিং থিওরির একটা পার্ট। ওয়ার অ্যান্ড টেরর এইটার এই টার্মটা দিয়ে তারা কিন্তু ইরাকে হামলা করেছিল। ঠিক তেমনি একইভাবে আফগানিস্তানে, হ্যাঁ, তো আফগানিস্তানে হামলা, ইরাকে হামলা, এই হামলাগুলোর পূর্বে কিন্তু একটা স্টোরি দাঁড় করানো হয়, তারপরে কিন্তু সেখানে তারা একটা লেভেল দিয়ে দেয় যে এখানে জঙ্গি আছে, বা এখানে টেরর আছে, বা টেরোরিজম আছে, তখন সেখানে হামলা তৈরি হয়। ঠিক তেমনি বাংলাদেশ কিন্তু ওই রাস্তায় হাঁটছে। বাংলাদেশকে জামাত ইসলামের মতো একটা দলকে সামনে আনা হবে, সামনে এনে ওই দলকে দিয়ে কিছু এক্সট্রিম কাজকর্ম করাবে। দল করবে না, দলের কর্মীরা করবে। দলকে জামাত ইসলামের টপ লেভেল তারা তো বুঝবে না, তারা তাদের দলের মধ্যে কিছু ইনফিলট্রেট করবে, কিছু অরিজিনাল জঙ্গি ইনফিলট্রেট করবে, বা কিছু ইসলামী লেবার সম্পর্কে মানুষ ইনফিলট্রেট করবে। তারা ইনফিলট্রেট করে ওই দাড়ি টুপি নিয়ে যখনই কোনো একটা বোম ব্লাস্ট করবে, কোনো একটা ঘটনা ঘটাবে, তখন দুর্নামটা চাপবে অটোমেটিক্যালি জামাতের উপর, হয়তো তাদের হাইকমান্ড জানবেই না। এখন এই বিষয়গুলো জামাতকে তো চেক করতে হবে, যে তুমি যদি বাংলাদেশকে যদি আপনি এখন জঙ্গি তকমা না দেন, তাহলে বাংলাদেশে তো কখনো আপনি পিস কিপিং চালু করতে পারবেন না। বাংলাদেশকে যদি আপনি জঙ্গি রাষ্ট্র তকমা না দেন, তাহলে তো আপনি ওয়ার অ্যান্ড টেরর টাইপ লেভেলিং না দিয়ে আপনি এখানে হামলা করতে পারবেন না। এরপরে আপনি জঙ্গির কথা বলবেন, তারপরে ভারত বলবে কি, ওই যে R2P নামে আরেকটা থিওরি আছে যেটা ইউনাইটেড নেশনস ইউজ করে, রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট, R2P। মানে হচ্ছে ভারত তখন ইউএন, আমেরিকার মতো করে ইউএনকে বলবে, নিরাপত্তা পরিষদকে বলবে যে আমার নিরাপত্তার জন্য বাংলাদেশ হুমকি, বাংলাদেশে জঙ্গি তৈরি হয়েছে, বাংলাদেশে জঙ্গি দমন না করলে আমার দেশে হামলা হতে পারে। তখন ভারত করবে কি, বাংলাদেশে আপনার স্ট্রাইক করা শুরু করবে, যেটা গ্লোবালি আমরা দেখেছি গত 2 যুগ ধরে, যেটা আমেরিকা করেছে বা ইউরোপের কতগুলো কান্ট্রি করেছে। সো ঠিক এই একই ফর্মুলায় বাংলাদেশটা কিন্তু সেই দিকে আগাচ্ছে। এভাবে যদি আগাইতে থাকে,
তাহলে কিন্তু বাংলাদেশে ভবিষ্যতে ওই ভারত যেটা চাচ্ছে সেটাই হবে। কারণ বাংলাদেশে জামাত যদি এখন ফ্রন্ট লাইনে আসে, এটা ভারতের সবচেয়ে বেশি লাভ। কারণ ভারত তখন বলবে আমরা যেটা বলছি সেটাই ঘটছে, শেখ হাসিনা যেটা বলছে সেটাই ঘটছে। কিন্তু এই মুহূর্তে তাহলে করণীয় কি? করণীয় হচ্ছে এখানে বিএনপি টাইপ পলিটিক্যাল পার্টিগুলো যারা আছে তাদেরকে সাথে এখানে সমন্বয় করা। এখানে আপনি বিএনপিকে ইগনোর করতে গেলে আপনি জঙ্গি তকমা খাওয়ার সুযোগ থাকবে সবচেয়ে বেশি। আদার দেন বিএনপি আপনি কল্পনা করে দেখেন এখানে কোন দলগুলো, যেমন ছাত্রদের যেটা নতুন সংগঠন, যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে দলটা করতে যাচ্ছে, এই দলটা আমি মনে করি করতে দেওয়া উচিত এবং এদের সাথে বিএনপি একটা সুন্দর সম্পর্ক করা উচিত। ছাত্র আন্দোলন তাদেরও বুঝতে হবে বিএনপিকে আমাদের লাগবে, বিএনপিরও বুঝতে হবে আমাদের ছাত্র আন্দোলনকে লাগবে এবং আমাদের দলগুলোর মধ্যে বিভাজনটা করতে দেওয়া উচিত না। কারণ এই মুহূর্তে আমাদের কমন এনিমি এই মুহূর্তে হচ্ছে আওয়ামী লীগ। কেন এনিমি বলছি? কারণ আওয়ামী লীগ বাংলাদেশের ইন্টারেস্ট না দেখে অন্য কান্ট্রির ইন্টারেস্ট দেখেছে। যখন আপনি বাংলাদেশের ইন্টারেস্ট দেখবেন না তখন আপনি তাকে শত্রু বলতে পারেন। তখন নো মোর রাইভেল আর এনিমির মধ্যে পার্থক্য আছে। রাইভেল মানে প্রতিদ্বন্দ্বী, বিজনেস রাইভেল থাকতে পারে, প্রফেশনাল রাইভেলস থাকতে পারে, বাট প্রফেশনাল এনিমি বা বিজনেস এনিমি আমরা বলি না। এনিমি বলতে সাধারণত ডিফারেন্ট কিছু বোঝায়, যে আপনার ক্ষতি করতে চায়। আর রাইভেল বলতে বোঝায় যে আপনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে বাট হার্ম করবে ইন রিটার্ন। ইটস নট দ্যাট। সো এখানে আমার ভারত হচ্ছে আমার জন্য শত্রু রাষ্ট্র, আর সেই হিসাবে সেই ভারতের পক্ষ হয়ে যদি কাজ করে আওয়ামী লীগ, তার মানে সে আমার জন্য এনিমি। সো এই এনিমি শত্রু হিসাবে তারা যেহেতু ভারতের হয়ে কাজ করছে, সো আমাদের জন্য এখন এই মুহূর্তে ওইটাকে সাইডলাইন করে আমাদের বাকি দলগুলোকে আমাদের কান্ট্রি ইন্টারেস্ট, ন্যাশনাল ইন্টারেস্টকে সবাইকে পলিটিক্যাল প্ল্যাটফর্ম দেওয়া উচিত। এদের মধ্য থেকেই কেউ বিরোধী দল হবে, কারণ বিরোধী দল মানে শত্রু না। বিরোধী দল হচ্ছে আপনাকে ক্রিটিসাইজ করবে, সমালোচনা করবে। সো এখানে বিরোধী দল এদের মধ্যে কি হবে, কেউ সরকার গঠন মানে করবে। আন্দোলনে যারা আওয়ামী লীগের বিরোধী ছিল তারা সবাই মিলে একটা কম্বিনেশন করেই সরকার বিরোধী দলকে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে এটা করতে হবে। তবে সবকিছুই যেন জনগণের ভোটের মাধ্যমে হয়, এটা যেন নিশ্চিত করা যায়।